নমস্কার, আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান লাইভ, মানুষের সাথে মানুষের পাশে। আর এই মুহূর্তে আমি শম্পা আপনাদের সাথে। করোনা পরিস্থিতি আমাদের জীবনশৈলীকে অনেকটাই ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। আমরা আর কেউ ভালো নেই। করোনা আমাদের কাছ থেকে কেড়ে নিল অনেক মূল্যবান সময়, অনেক আপনজনকে। আজকের আলোচনা করোনায় কিভাবে আমরা বাচ্চাদের ভালো রাখবো, তাদের কিভাবে যত্ন নেব। আর এই আলোচনায় আমাদের সাথে রয়েছেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্থ সারথী পাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ খাস খবর বাংলা ওয়ানে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। ডাক্তারবাবুরা করোনা যোদ্ধায় প্রথম সারিতে রয়েছে, সেই হিসাবে আপনি কিভাবে এই করোনা পরিস্থিতির সাথে লড়াই করছেন সেটা আমরা প্রথমে শুনে নেব। করোনা পরিস্থিতিতে আমি শুধু নয়, এই রঘুনাথপুর হাসপাতালে এবং অন্য সমস্ত চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাই কিন্তু মানুষের সাথে এবং মানুষের পাশে দাঁড়িয়ে আছেন। সবাই কিন্তু মানুষেরকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। আমরা মনে করি এই পরিস্থিতি, এই মহামারী, এই অতিমারিতে আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু এর থেকে আমরা কখনোই বেরিয়ে আসতে পারবো না। শুধু আমরা নয়, স্বাস্থ্যকর্মীরা নয়, অনেক স্বেচ্ছাসেবী মানুষ এবং স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা আর কি মানুষের জন্য, মানুষের পরিবারের জন্য, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি পরিবারে অনেক মানুষই কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে এবং মানুষ যদি এদের পাশে না এসে দাঁড়ায় তাহলে কিন্তু আমরা কখনোই এই অতিমারী মহামারীকে আমরা কিন্তু জয় করতে পারবো না। এবং সেই ক্ষেত্রে আমি বলবো, আমি শুধু নয়, সমস্ত স্বাস্থ্যকর্মী নয়, নিয়ম বিধি মেনে রেখে মানুষের পাশে কিন্তু এসে দাঁড়ানো দরকার। আমাদের কিন্তু সবাই মিলে এই লড়াইটাকে লড়তে হবে এবং সবাই মিলে লড়াইটাকে জিততে হবে। একদম। আপনি কিভাবে নিজেকে করোনা থেকে প্রথম সারিতে আছেন, কিন্তু নিজেকে কিভাবে প্রোটেক্ট করেন যদি দর্শক বন্ধুদের একটু বলেন, মানে হাত স্যানিটাইজ করা বা মাস্ক পরা, এই সমস্ত একজন ডাক্তারবাবু নিজেকে করোনা থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করছে? আচ্ছা, প্রতিনিয়ত তো আমাকে অনেক করোনা রোগী দেখতে হয়, সুপার স্পেশালিটি হাসপাতাল, হ্যাঁ, এবং তার বাইরেও যেখানেই আমাকে করোনা এখন আক্রান্ত রোগীর সংখ্যা বহুল আকারে বাড়ছে এবং সব জায়গাতেই আমাকে করোনা রোগী দেখতে হয় এবং সেটা ভয় পেয়ে বা পিছিয়ে গেলে তো হবে না, সুতরাং আমাকে দেখতে হবে এবং তার জন্য কিছু সাবধানতা আমাকে অবলম্বন করতে হবে। যেমন আর কি মাস্ক, আমি সবসময় বাড়ি থেকে বেরোনোর সময় মাস্ক পরে বেরোই এবং বাড়িতে পৌঁছেই কিন্তু আমি সেই মাস্ক খুলি। মাস্ক কিন্তু সবসময় আমার সবসময়কার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এছাড়া রোগী দেখার সময় আমি ফেস শিল্ড ব্যবহার করি এবং প্রত্যেকটি রোগী দেখার সময় স্যানিটাইজ করা, প্রত্যেকটি রোগী দেখার পরে হাত স্যানিটাইজ করা এবং চেম্বারের শুরুতে এবং চেম্বারের পরে বা রোগী দেখার শেষে সবার শেষে হাত ভালো করে সাবান দিয়ে ধোয়া, মুখ চোখ ভালো করে সাবান দিয়ে ধোয়া, এগুলো কিন্তু পালন করতে হয়। এছাড়া হচ্ছে পুষ্টিযুক্ত খাবার খাওয়া, যেরকম কিছু ফল, কিছু ভিটামিন যেগুলো আর কি মানুষের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, যেমন জিঙ্ক, মাল্টিভিটামিন, ভিটামিন সি, এগুলো মানুষেরা অনেকেই জানেন আর কি। তো এগুলো আর কি সময়ে সময়ে গ্রহণ করতে হয় যাতে আর কি ইমিউনিটিটা বাড়ে। এবং তাছাড়া রোগী দেখার সময় তো আমরা দূরত্ব বজায় রাখতে পারি না, তখন আমাদের দেখতেই হয়। এছাড়া যখন আর কি অন্য সময়টা যতটা সম্ভব মানুষের থেকে দূরত্ব বজায় রাখা, হ্যাঁ, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্যানিটাইজেশনটা করা, সেটাই আর কি প্রমুখভাবে আমি পালন করে থাকি। এবার আমরা চলে আসি মূল আলোচনায়। আচ্ছা ডাক্তারবাবু, আমরা প্রথম বছর থেকেই দেখছি 1 বছর পার হয়ে গেল করোনা নিয়ে। প্রথম অবস্থায় আমরা যেরকম ছিলাম ঠিক 1 বছর পরেও মনে হচ্ছে একটু অবনতির দিকেই আমরা চলে এসেছি। প্রথম অবস্থায় বাচ্চারা সুরক্ষিত ছিল, তাদের মধ্যে করোনা সংক্রমণটা হলেও ততটা দানা বাঁধেনি, কিন্তু এই দ্বিতীয় ঢেউয়ে যেভাবে বাচ্চারা সংক্রমিত হচ্ছে, এবং আমরা জানি যে স্কুল কলেজ সব বন্ধই ছিল, শুধুমাত্র নবম দশম শ্রেণী স্কুলে হয়তো যেত, কিন্তু তার সত্ত্বেও বাচ্চা এবং স্কুল পড়ুয়ারা অনেকটাই সংক্রমিত হলো করোনার দ্বারা। তো সেটা কিভাবে সম্ভব হলো, এক্ষেত্রে আপনি কি বলবেন? 1 বছর গত হয়েছে ঠিকই, করোনা ভাইরাসের প্রথম ঢেউ গেছে, কিন্তু করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বড়দের সাথে কিন্তু বাচ্চারাও অনেক অংশেই কিন্তু সংক্রামিত হচ্ছে।
তার ক্ষেত্রে মূলত যেটি দেখা যাচ্ছে গবেষণাতে এবং যেটি প্রমাণিত হচ্ছে আর কি, মূলত ঠোস তথ্য এখনও পর্যন্ত না উপস্থিত না হলেও মূলত যেটা মনে হচ্ছে যে করোনা ভাইরাসের মিউটেশন বা চরিত্র বদলই কিন্তু একটি প্রমুখ কারণ। B1617 যেটি ডাবল মিউটেন্ট স্ট্রেন বা B1618 যেটি ট্রিপল মিউটেন্ট স্ট্রেন, যেটাকে আবার বেঙ্গল স্ট্রেনও বলা হচ্ছে, কারণ বেঙ্গলেই আমাদের এখানে 1 বছর আগে অক্টোবর মাসে 2020 সালে আবিষ্কার হয়েছিল। এই দুটি স্ট্রেন কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বাচ্চা থেকে বুড়ো সব মানুষই কিন্তু এখন আক্রান্ত হচ্ছে। এবং এই দুটি স্ট্রেনে যেটি দেখা যাচ্ছে এদের আর কি সংক্রামক ক্ষমতা অন্য বিগত বছরের ভাইরাসের থেকে অনেক বেশি। এদের যে স্পাইক প্রোটিন থাকে সেটি মানুষের কোষগুলিতে অতি সহজে আটকে যায় এবং খুব সহজে খুব দ্রুত গতিতে তাদের আর কি সংখ্যা বৃদ্ধি করে, এবং দ্রুত গতিতে সংখ্যা বৃদ্ধি করার দরুন মানুষের মধ্যেও খুব সহজে আর কি সহজে স্প্রেড করে যায়, সহজের মধ্যে মানুষের এবং অতি দ্রুত গতিতে মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে। শুধু করোনা ভাইরাসের চরিত্র বদলকেই দোষ দিলে হবে না, মানুষের মধ্যে সচেতনতার বহুলাংশে অভাব দেখা দিয়েছিল। এই গত 1 বছরে যখন করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে কমে আসছিল, মানুষের মধ্যে মাস্ক পরা, স্যানিটাইজেশন করা এগুলোর প্রবণতা কমে আসছিল। বাচ্চাদেরকে নিয়ে মা বাবা অভিভাবক আত্মীয় স্বজন সবাই নিয়ে ঘুরে বেড়াতে শুরু করলো, সামাজিক অনুষ্ঠান দোকান বাজার জন্মদিন বিয়ে বাড়ি সব জায়গাতেই যাওয়া শুরু হলো, এবং বেশিরভাগ ক্ষেত্রে অভিভাবকদের ক্ষেত্রে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউই মাস্ক পরতো না, বাচ্চাদেরকেও মাস্ক পরানোর কথা কেউ মাথায় আনতো না, এবং সামাজিক দূরত্ব লোপ পেয়েছিল, সামাজিক দূরত্ব কেউ পালন করতো না। এর ফলে যেটা হওয়ার ছিল অবশ্যম্ভাবী সেটাই হলো, ক্রমশ আবার করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এলো এবং বাচ্চারা ক্রমশ সংক্রামিত হতে শুরু করলো। এবং এখন আমরা যেটা পরিস্থিতি দেখছি তাতে আমরা দেখছি বাচ্চারাও কিন্তু অনেকাংশে সংক্রামিত হচ্ছে। আচ্ছা, এই যে আপনি করোনার চরিত্র বদলের কথা বললেন, তো সেক্ষেত্রে বাচ্চাদের উপর যদি সেই করোনা থাবা দেয় তাহলে সেটা কতটা চিন্তার ব্যাপার হতে পারে? যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই চরিত্র বদলের জন্যই হোক আর যেই কারণেই হোক, গত বছর আমরা বাচ্চাদের মধ্যে করোনা ইনফেকশন আমরা পেলেও সংক্রমণ পেলেও সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা আসিমটোমেটিক ক্যারিয়ার বা উপসর্গহীন বাহক হিসেবে ছিল। কিন্তু এক্ষেত্রে এবছর কিন্তু তা নয়, বাচ্চাদের মধ্যে উপসর্গ দেখা যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু খারাপ রকমের উপসর্গ দেখা দিচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের হাসপাতালেও যেয়ে ভর্তি করতে হচ্ছে। 15% এখনও পর্যন্ত গবেষণা যা দেখা গেছে 15% বা তার বেশি বাচ্চারা এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, এবং সেটি কিন্তু যথেষ্ট চিন্তাদায়ক। আচ্ছা, মানে 15% সমস্ত বাচ্চাদের এখনো 15% কিন্তু এফেক্টেড হয়েছে এখনো পর্যন্ত, যেটি পাওয়া গেছে। মানে সেটা আগের তুলনায় অনেক বেশি। আগে আমরা গত বছরে আমরা হয়তো 3 to 4% পেয়েছিলাম, এবার ক্ষেত্রে কিন্তু 15% এখন অবধি পেয়েছি। আরও যত অতিমারি মহামারী অগ্রসর হবে তত হয়তো মানে তার ইনসিডেন্স আরও বাড়তে শুরু করবে। আচ্ছা, উপসর্গ যেটা রয়েছে করোনার মানে কোভিড-19 হলে সেটা কি আগের থেকে বাচ্চাদের মধ্যে অনেক বেশি উপসর্গ দেখা দিচ্ছে, না খুব খারাপ দিকে আমরা যাচ্ছি, না মোটামুটি সুস্থভাবেই বাচ্চাদের মধ্যে এখনো আছে? না, এক্ষেত্রে এবছরের বাচ্চাদের ক্ষেত্রে যে উপসর্গগুলো দেখা দিচ্ছে তা কিন্তু অনেক ক্ষেত্রেই আর কি বেশি রকমের বাড়াবাড়ির দিকেই দেখা যাচ্ছে। যেমন গত বছর সাধারণ হয়তো সর্দি কাশি জ্বর বা উপসর্গ সামান্য উপসর্গের ওপর ছিল, এবার কিন্তু সেই উপসর্গগুলো বেশির দিকে হচ্ছে, মানে শ্বাসকষ্টর দিকে হচ্ছে বা ডায়রিয়ার দিকে হচ্ছে বা বেশি, এবং হাসপাতালে ভর্তি হওয়াটা কিন্তু ইনসিডেন্স বাড়ছে। আর ডাক্তারবাবু, করোনা বাচ্চাদের হলে এই দ্বিতীয় স্রোতে লক্ষণগুলো কি ফুটে উঠবে? মানে প্রথমে কি হলে বুঝবো যে বাচ্চার করোনা সংক্রমিত হয়েছে বাচ্চা? আচ্ছা, প্রথমে যেটা ভাবতে হবে যে বাচ্চা তো নিজে থেকে করোনা হওয়ার আগে বাচ্চার সাথে যে অভিভাবক যারা আছে তারা বা আত্মীয় স্বজন যারা আছে তারা করোনায় আক্রান্ত হয়েছে কিনা। বাচ্চা তো মূলত যখন বাড়িতেই আছেন, বাড়িতে থাকলে তাদের বাচ্চাদের আশেপাশে যারা বাইরে বেরোচ্ছেন তারা করোনায় আক্রান্ত বা অভিভাবকরা আক্রান্ত হয়েছে কিনা। অভিভাবকরা আক্রান্ত হলে কিন্তু একটা সবসময় মাথায় রাখতে হবে আমার বাচ্চাও কিন্তু আক্রান্ত হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সজাগ থাকতে হবে। কোনো উপসর্গ হলে কিন্তু মাথায় রাখতে হবে যে করোনা হতে পারে কিনা। এই ক্ষেত্রে উপসর্গগুলোকে আমরা 4 ভাগে শ্রেণীবিভক্ত করতে পারি। প্রথমে হচ্ছে হালকা উপসর্গ, সেক্ষেত্রে হালকা জ্বর থেকে শুরু করে তীব্র জ্বরও হতে পারে। জ্বর ছাড়া সর্দি কাশি, গলা ব্যথা, গা হাত পায়ে ব্যথা, দুর্বলতা, ক্লান্ত হওয়া, পরিশ্রান্ত বোধ করা, এই জিনিসগুলি হয়ে আসছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে যে এবারে
ডায়রিয়া, মতলব পাতলা পায়খানা, বমি, পেটে ব্যথা, এইগুলোই দেখা যাচ্ছে। এছাড়া হচ্ছে গা হাত পায়ে ব্যথা ছাড়া যেটা হচ্ছে যে দুটি চোখ লাল হয়ে যাচ্ছে, সারা গায়ে র্যাশ বেরোচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু করোনা ভাইরাসের নতুন উপসর্গ হিসেবে কিন্তু বাচ্চাদের দেখা যাচ্ছে। এছাড়া যেটা হচ্ছে যে অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার বা উপসর্গহীন বাহক তো আছেই। নবজাত শিশু বা সদ্যজাত শিশুদের মধ্যে তো তারা তো বলতে পারবে না, কিন্তু তাদের ক্ষেত্রে যে একটা সফট সাইন বা প্রথম দিকে যেটা দেখা যায় যে বাচ্চারা কিন্তু খেতে চায় না, খাওয়ায় অরুচি হয়, যেটা হয়তো 7-8 বছরের বাচ্চার ক্ষেত্রে হয়তো বলবে যে স্বাদ গন্ধ পাচ্ছে না, সেটি কিন্তু ছোট বাচ্চাদের মধ্যে বুঝতে হবে সে খেতে চাইছে না, খাওয়ায় হঠাৎ করে অরুচি তৈরি হয়ে গেল, খেতে চাইছে না বাচ্চাটা। সেটিও কিন্তু একটা মাথায় রাখতে হবে যে এটাও কিন্তু করোনা ভাইরাসের লক্ষণ কিন্তু হতে পারে। এটি হচ্ছে হালকা সিমটম। এছাড়া যখন মডারেট সিমটম যেটা বলা হয় বা মাঝারি সিমটম, সেটার ক্ষেত্রে আমরা যেটা দেখি উপসর্গ যেটা দেখা হচ্ছে যে শ্বাসকষ্ট আস্তে আস্তে তৈরি হচ্ছে। প্রথমেই হালকা উপসর্গ থেকে শুরু হয়, তারপর শ্বাসকষ্ট হচ্ছে। বা শ্বাসকষ্ট কি মাঝারি উপসর্গ তো দেখে মা বাবারা লক্ষ্য রাখেন বা লক্ষ্য রাখা উচিত, আমি বলবো যে খুব দ্রুত শ্বাস নিচ্ছে বাচ্চারা, খুব দ্রুত শ্বাস নিচ্ছে মানে হচ্ছে বাচ্চা কিন্তু নিউমোনিয়ার দিকে অগ্রসর হচ্ছে। তার মানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সজাগ হতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা ব্যবস্থার কিন্তু করতে হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে গুরুতর উপসর্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট ব্যতীত, মানে যেটা হচ্ছে শ্বাসকষ্ট যেটা হচ্ছে শুধু দ্রুত শ্বাস নেওয়া না, এছাড়া নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়াতে যেটা হচ্ছে যে শ্বাস অঙ্গগুলো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ফুসফুসের এগুলো ভেতর দিকে ঢুকে যাচ্ছে। এছাড়া হাত পা নীল হয়ে যাওয়া, সায়ানোসিস হয়ে যাওয়া, যেটা হচ্ছে স্যাচুরেশন যদি দেখে থাকেন, স্যাচুরেশন ক্রমশ 94% নিচে চলে আসছে। এই জিনিসগুলো কিন্তু খারাপ রকমের উপসর্গকেই ইঙ্গিত করে। এছাড়া যেটা হচ্ছে যে পাতলা পায়খানা অনেক সময় এতটাই বেশি হচ্ছে করোনা ভাইরাসের থেকে যে ডিহাইড্রেশন হয়ে বাচ্চা কিন্তু নেতিয়ে পড়ছে। এছাড়া ঝিমিয়ে পড়া, নেতিয়ে পড়া, মানে চেতনা কমে আসা, এই জিনিসগুলো কিন্তু খারাপ রকমের বা গুরুতর উপসর্গ দেখা দেয়। এই ক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং সবচেয়ে খারাপ যে কেসগুলোতে, যেগুলো আর কি ক্রিটিক্যাল কেস যেটা বলা হচ্ছে, খুব কম সংখ্যকে দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে ARDS বলে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, বা সেপসিস থেকে শকে চলে যাওয়া, বা থ্রম্বোসিস মানে ফুসফুসের মধ্যে ধমনীতে রক্ত জমার বেঁধে যাওয়া, বা হৃৎপিণ্ডে রক্ত জমার বেঁধে যাওয়া, বা হৃৎপিণ্ড ফেলিওর হওয়া, এরকমও কিন্তু বেশ কিছু কেস কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেটি খুবই বিপজ্জনক। তো এরকম বিভিন্ন সমষ্টির উপসর্গ কিন্তু বাচ্চাদের মধ্যে দেখা দিচ্ছে। হালকা উপসর্গকেই প্রথমে কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে। বাচ্চার মা বাবা অভিভাবকদের কিন্তু প্রমুখ ভূমিকা এতে। তারা কিন্তু প্রথমেই চিহ্নিত করে এই জিনিসটি কেন লক্ষ্য করে শিশু রোগ বিশেষজ্ঞ বা কোনো চিকিৎসক যার কাছেই হোক তার কিন্তু পরামর্শ নিতে হবে। একদম, মানে এই লক্ষণগুলো যখন ফুটে উঠবে বাচ্চাদের মধ্যে, তখন ডাক্তারবাবু বা হসপিটালে যোগাযোগ করাটা অত্যন্তই প্রয়োজনীয়। আচ্ছা, এর চিকিৎসা আমরা কিভাবে করব? একজন বাচ্চার করোনা হলো, সেই বাচ্চাটি করোনা সংক্রমিত হলো, তার চিকিৎসা কিভাবে মানে করা হচ্ছে আর কি? আচ্ছা, করোনা ভাইরাসে যেটা হচ্ছে যে এবারে দ্বিতীয় ঢেউতে যেটা দেখছি আমরা, সংক্রামিত তো হচ্ছে কিন্তু খারাপ রকমের উপসর্গ যেগুলি হচ্ছে, যেগুলো আমি বললাম একটু আগে, সেগুলো কিন্তু সংখ্যা কিন্তু খুব কম। বেশিরভাগ বাচ্চাই কিন্তু আক্রান্ত হয়ে উপসর্গ হওয়ার পরেও কিন্তু তীব্রতা কিন্তু কমই থাকছে এবং তাদেরকে কিন্তু বাড়িতেই ওষুধ এবং চিকিৎসার দ্বারা তাদেরকে কিন্তু চিকিৎসা করা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের কিন্তু করোনা ভাইরাসের ইঙ্গিত বা করোনা ভাইরাস ইনফেকশন যেগুলো আমি বললাম, সেই উপসর্গ যদি দেখা যায়, নিজেরা দোকান থেকে ওষুধ না কিনে যদি সম্ভব হয় একজন শিশু বিশেষজ্ঞ বা চিকিৎসকে, হয়তো ব্যক্তিগতভাবে দেখানো সবসময় সম্ভব হয়ে উঠছে না, কারণ মা বাবা করোনায় আক্রান্ত, আত্মীয় স্বজন করোনায় আক্রান্ত, সবাই গৃহবন্দী হয়ে আছে। সেক্ষেত্রে হয়তো ব্যক্তিগতভাবে বাচ্চাকে দেখানো সম্ভব সবসময় নাও হতে পারে। সেক্ষেত্রে অনেক শিশু রোগ বিশেষজ্ঞ আছেন, অনেক ডাক্তার আছে, অনেক চিকিৎসা সংগঠন আছে যারা অনলাইন কনসালটেশন এবং টেলিকনসালটেশন কিন্তু প্রোভাইড করছে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের দ্বারস্থ হলে কিন্তু আমার মনে হয় ভালো হয়। একজন কনসাল্ট করে একজন চিকিৎসককে তার পরামর্শ নিয়েই কিন্তু সেই বাচ্চাদেরকে বাড়িতে হলেও তাদেরকে কিন্তু চিকিৎসা করানোটা শ্রেয়। এবং শুধু তাই না, বাড়িতে কিন্তু ওষুধ পৌঁছে যাওয়ারও ব্যবস্থা আছে। অনলাইন কনসালটেশন এবং অনলাইন টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ নিয়ে বাড়িতে বসে চিকিৎসা করা, নিজেদের মতো কিন্তু সেলফ মেডিকেশন বা নিজেদের মতো চিকিৎসা কিন্তু করাটা উচিত হবে না। এখানে একটু প্রশ্ন করি, আপনার কাছ থেকে অনলাইন
সুবিধা সেরকম ভাবে কিছু পাওয়া যাবে, বা আপনি কোনো চিন্তা ভাবনা করছেন এই? হ্যাঁ, আমি চিন্তা ভাবনা শুরু করেছি এবং শুরুও করেছি। হ্যাঁ, বিগত 2-3 সপ্তাহ ধরে শুরু করেছি। বিস্তারিতভাবে আমাদের দর্শক বন্ধুদের যদি বলেন তাহলে এই অবস্থায় তারা খুবই উপকৃত হবেন আর কি। বিগত 2-3 সপ্তাহ ধরেই আমি শুরু করেছি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে মানুষ তো আমি দেখতে পাচ্ছি অভিভাবকরা আক্রান্ত হচ্ছে, তার ক্রমশ তারপরে তাদের শিশুরা আক্রান্ত হচ্ছে, তারা তো বেরোতে পারছে না। এই সময় তো আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেক্ষেত্রে আমি এই অনলাইন কনসালটেশনটা আমিও শুরু করেছি। সেই ক্ষেত্রে আমার কাছে হয়তো ব্যক্তিগতভাবে দেখানো সম্ভব যদি নাও হয়ে থাকে, আমার সংশ্লিষ্ট নাম্বার আছে, সেটা পরে আপনারা যদি যোগাযোগ করেন সবার শেষে আমরা জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে যোগাযোগ করলে আমি কিন্তু অনলাইন কনসালটেশন প্রোভাইড করছি। আপনাদের সাথে ভিডিও কনসালটেশনে আমরা ডিসকাস করব। আমি আপনাদের সাথে সমস্ত উপসর্গ, আপনার বাচ্চার কি অসুবিধা, সমস্ত কিছু জানবো। জেনে আপনাকে প্রেসক্রিপশন আপনাকে কিন্তু পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে দেওয়া হবে। এইভাবে আমি ঠিক করেছি যে মানুষের পাশে কিন্তু দাঁড়ানো উচিত আমাদের এখন। অনেক অনেক ধন্যবাদ তার জন্য। রঘুনাথপুর এবং সমস্ত পুরুলিয়াবাসী এক্ষেত্রে অত্যন্ত সুবিধা পাবে, সেটাই আমাদের আশা। বাচ্চাদের মধ্যে কি কি জটিলতা বেশি লক্ষ্য করা যাচ্ছে সেইটা একটু যদি বলেন। আচ্ছা, বাচ্চাদের মধ্যে যেটি দেখা যাচ্ছে হচ্ছে সাধারণত যে হচ্ছে জ্বর সর্দি কাশি, তো যাদের মধ্যে হচ্ছে সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে তো ঠিকই আছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে করোনা ভাইরাস যখন সংক্রমণ হওয়াকালীন বা সংক্রমণ হয়ে যাওয়ার পরে সুস্থ হয়ে যাওয়ার পরও 3 সপ্তাহের মধ্যে কিন্তু বিপদ থাকছে। এর মধ্যে যেটা হচ্ছে যে ইনফেকশান থেকে সেরে ওঠার পরও অ্যান্টিবডি বা ইমিউন মিডিয়েটেড কিছু সিস্টেম হচ্ছে, ইনফেকশন হচ্ছে বা ইনফ্লামেশন হচ্ছে, যেটাকে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ডিসঅর্ডার বলে বা মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম বলে। মিসসি বলে একটা রোগ আছে। সেই ক্ষেত্রে কিন্তু জ্বর কমে যাওয়ার পরও, করোনা ভাইরাস থেকে সেরে ওঠার পরও 2-3 সপ্তাহের মধ্যে বাচ্চাদের কিন্তু নতুন করে আবার তীব্র জ্বর, শ্বাসকষ্ট এবং পেটে ব্যথা, বমি, এই সমস্ত কিন্তু উপসর্গ দেখা দিচ্ছে। এই মিসসি যখন সিমটম হচ্ছে, এক্ষেত্রে কিন্তু একদম অবহেলা করা চলবে না, কারণ এটা দ্রুত গতিতে কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এবং এটি যদি অগ্রসর হয়, ক্রমশ হার্ট, কিডনি এবং লিভার সমস্ত কিছু এক এক করে বিকল হয়ে কিন্তু মাল্টি অর্গান ডিসফাংশন হয়ে শকে চলে যাওয়ার একটা ভয় কিন্তু থেকে যাচ্ছে। বাচ্চারা করোনা সংক্রমিত হলে আপনারা কিভাবে চিকিৎসা করছেন বা কি কি মেডিসিন প্রোভাইড করছেন বাচ্চাদের, সেই সম্পর্কে যদি একটু দর্শকবৃন্দদের বলেন। করোনা ভাইরাসের তো স্পেসিফিক কোনো এখনও পর্যন্ত চিকিৎসা সেরকমভাবে আবিষ্কৃত হয়নি, কিন্তু সাময়িকভাবে উপসর্গ ভিত্তিক চিকিৎসাই কিন্তু করা হচ্ছে। যেমন জ্বর এলে প্যারাসিটামল দেওয়া, হ্যাঁ, ডায়রিয়া হলে ওআরএস বা জিঙ্ক দেওয়া, হ্যাঁ, এরকমভাবে উপসর্গ ভিত্তিক চিকিৎসা হচ্ছে। এবার যখন আমি যেরকম বললাম মাঝারি বা শ্বাসকষ্টজনিত যেমন সমস্যা যখন দেখা দিচ্ছে, তখন তো হাসপাতালে ভর্তি করতে হবে। এবং হাসপাতালে ভর্তি করে শুধু অক্সিজেন দিলেই হবে না, অক্সিজেন স্যালাইন, নিউমোনিয়া যখন উপসর্গ হবে, অক্সিজেন স্যালাইন ইনজেকশান, এবং যেটি হচ্ছে তখন আর কি এইচএফএনসি মানে হাই ফ্লো নেজাল অক্সিজেন, একটি স্পেশাল ডিভাইসের মাধ্যমে গরম হাওয়া, গরম ভাব ফুসফুসে দিয়ে ফুসফুসটাকে সাপোর্ট দেওয়ার একটা চিকিৎসা কিন্তু দেওয়া হচ্ছে, যেটি আর কি গুরুতর, মাঝারি থেকে গুরুতর রোগে আক্রান্ত হলে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। আচ্ছা, বেশ কিছু ওষুধ আমরা যেরকম শুনে আসছি, যেগুলো ধরুন রেমডেসিভিরের বাচ্চাদের ক্ষেত্রে কী ভূমিকা। অনেক বাচ্চার মা বাবারা আমাকে প্রশ্ন করেছেন রেমডেসিভির এখন পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চাদের কী চিকিৎসা কী করা যাবে, হাসপাতালে ভর্তি করে আপনি কী চিকিৎসা করবেন। সেক্ষেত্রে আমি বলবো, খারাপ রকমের মানে গুরুতর রোগে আক্রান্ত হলে অনেক রকমের চিকিৎসা প্রণালী আছে। সেক্ষেত্রে শুধু রেমডেসিভির নয়, আরও অনেক রকমের আছে। যখন আর কি গুরুতর এবং ক্রিটিক্যাল কেসে চলে গেল আর কি, যখন আর কি হার্ট কাজ করছে না বা হার্ট বিকল হয়ে আসছে বা কিডনি, লিভার এবং রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে আসছে, বা গুরুতর যখন আর কি নিউমোনিয়া থেকে শুরু হচ্ছে, এই সময় থেকে কিন্তু হাসপাতালে ভর্তি করার সময় থেকে তখন কিন্তু আমাদের হায়ার ট্রিটমেন্ট বা হায়ার ওষুধের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমি বলবো যে শুধু রেমডেসিভির নয়, সেক্ষেত্রে প্রথমে আমাদের কিন্তু স্টেরয়েড দিতে হয়। সেক্ষেত্রে আমাদের কিছু রক্ত জমাট যাতে না বাঁধে, সেটার জন্য কিছু এনক্সেপেরিন বলে ওষুধ আছে, সেগুলো দিতে হয়। রেমডেসিভিরের ভূমিকা কিন্তু অনেক পড়ে। রেমডেসিভির যেটা প্রথমে ভাবা হতো যে বয়স জ্যেষ্ঠ বা বড়দের ক্ষেত্রে দেওয়া, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ভূমিকা আছে, কিন্তু খুব কম। সেগুলো হচ্ছে গুটি কয়েক ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল এবং খুব গুরুতর রোগে আক্রান্ত ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেই কিন্তু সেটা দেওয়া হয়। সেটা কিন্তু ব্যক্তিগতভাবে না, সেগুলো হায়ার সেট আপ মানে টার্সিয়ারি কেয়ার হসপিটালে পেডিয়াট্রিক আইসিইউ আইসোলেশনে রেখে সেসব চিকিৎসা কিন্তু ভাবা হয়।
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিভাবে আমরা মানে উন্নতি করতে পারি, খাওয়া দাওয়ার মাধ্যমেই বলুন বা কিছু অভ্যাসের মধ্য দিয়েই বলুন, সেটা কিভাবে করাতে পারি? আচ্ছা, এমনিতে প্রথমে যেরকম বললাম আমি, যে এরকম পুষ্টিযুক্ত খাবার খাওয়ানো, যেরকম ভিটামিনের মধ্যে ভিটামিন সি, জিঙ্ক, হ্যাঁ, এগুলি আর কি। স্যার, এখানে থামাবো। যদি খাবারগুলো একদম উল্লেখ করা যায় তাহলে মনে হয় অভিভাবক ভাবিকাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেবু জাতীয় ফল যেরকম হচ্ছে কমলা লেবু, মুসম্বি, এই টাইপের ফল যদি খাওয়ানো হয়, বা প্রতিদিন নিয়মিত একটা করে আপেল খাওয়ানো হয়। আচ্ছা, যে কোনো আর কি প্রোটিনের আইটেম বলতে মাছ, হ্যাঁ, বা চিকেন বা ডিম যদি প্রতিদিন একটা করে খাওয়ানো হয় বাচ্চাদের, সেক্ষেত্রে কিন্তু ইমিউনিটি কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বাড়বে। আচ্ছা, এছাড়া খাদ্যাভ্যাসের বাদ দিয়ে বাচ্চাদের ক্ষেত্রে 3 দিক থেকে কিন্তু প্রতিরোধ করার ব্যবস্থাটা ভাবতে হবে। একটি হচ্ছে যারা অভিভাবক যারা আছে, অভিভাবকদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমেই যেটা বলেছি, অভিভাবকদের কিন্তু মাস্ক, স্যানিটাইজেশন এগুলো করতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশন ইউজ করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। এবার 2 বছরের নিচের বাচ্চারা তো মাস্ক পরবে না, তাদের মাস্ক পরতে বললেও বুঝবে না এবং তাদের বলানো সম্ভবপর না। এবং যাদের আর কি মা বাবাদের বাচ্চা 2 বছরের নিচে আছে, তাদের কিন্তু মা বাবাদের ভূমিকা অনেক বেশি। তারা কিন্তু বাচ্চাদেরকে বাড়ির বাইরে যত কম বার করবেন ততই ভালো। এবং বাচ্চাদের নিজেরা যখন বাইরে যাবেন, কারণ নিজেরাই কিন্তু বাইরে থেকে রোগটাকে ভেতরে নিয়ে আসছেন, নিজেরা যখন বাইরে যাবেন তিনি সামাজিক দূরত্ব বজায় রাখবেন, স্যানিটাইজ করবেন, হাত বারে স্যানিটাইজ করবেন, মুখে মাস্ক পরে থাকবেন, এবং আসার পরে বাচ্চাকে ধরার আগে ভালো করে হাত মুখ সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। 2 বছরের উপরে বাচ্চা যখন আর কি বাচ্চারা একটু বুঝতে শুরু করে, তখন আমার মনে হয় মা বাবাদের ভূমিকা হওয়া উচিত যে বাচ্চাকে করোনা ভাইরাসের উপসর্গ সম্বন্ধে তাদেরকে একটু বুঝিয়ে বলা যে এরকম একটি রোগ হচ্ছে, তার থেকে এরকম উপসর্গ হচ্ছে, তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা কিন্তু বোঝে, বাচ্চাদের কিন্তু যথেষ্ট বুদ্ধি, এবং তারা কিন্তু বললে পরে কিন্তু মাস্ক পরবে। এবং আমার অনেক বাচ্চাই দেখা গেছে তারা নিজেরা হাত পেতে স্যানিটাইজার নিয়ে হাত স্যানিটাইজ করে আর কি। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু অভিভাবকদের ভূমিকা অনেকটাই বেশি। মা বাবাদের অভ্যাসের মাধ্যমে বাচ্চাদের অভ্যাস করানো তৈরি করতে হবে। এছাড়া যেটা হচ্ছে, করোনা ভাইরাসের ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে বাচ্চাদের মধ্যে। এখনো পর্যন্ত ভ্যাকসিনের এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে এখনো স্টাডি হয়নি, বা ভারতবর্ষে কোনো রেকমেন্ডেশন আসেনি। কিন্তু যারা আর কি অ্যাডাল্ট আছেন বা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা আর কি ভ্যাকসিন দেওয়ার এখন এলিজিবল আছেন, তারা কিন্তু ভ্যাকসিনটা কিন্তু নিতে হবে, নিজেদের জন্যও নিতে হবে, এবং তাদের থেকে যাতে সংক্রমণ বাকি অন্য শিশুদের মধ্যে বা বাকি অন্য লোকের মধ্যে যাতে না ছড়ায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভ্যাকসিন নেওয়াটা অতি প্রয়োজন। এক্ষেত্রে আরেকটি কথা আমি বলবো যে অভিভাবকরা যদি করোনায় আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? ঠিক আছে, তো অভিভাবকরা দেখুন, 2 বছরের নিচে বাচ্চারা তো সাধারণত স্তন্যপান করে থাকে, এবং সেই ক্ষেত্রে বাচ্চাকে মা বাবার কাছেই থাকবে আর কি, অভিভাবকদের কাছেই থাকবে। তো অভিভাবকদের থেকে ছোট বাচ্চাদের কিন্তু দূরে রাখা সম্ভব নয়। যদি 2 বছরের ওপরে বাচ্চা হয়ে থাকে এবং বাচ্চাদের যদি বোঝার সেই ক্ষমতা থাকে, সেই ক্ষেত্রে মা বাবা যদি অভিভাবক বা আত্মীয় স্বজন যারা আর কি করোনা আক্রান্ত হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের থেকে কিন্তু দূরে রাখা দরকার আছে। যদি সম্ভব হয় অন্য কোনো আত্মীয়র বাড়িতে রেখে এলেন, যারা আর কি তারাকে যত্নাত্ম করলেন যতদিন না আর কি মা বাবা নেগেটিভ হচ্ছে। এবার মা বাবা যদি পজিটিভ হলো, বাচ্চাও অতি ছোট মানে নবজাত বা ছোট শিশু, এবং সেক্ষেত্রে তো সম্ভব নয়। সেক্ষেত্রে বাচ্চা কিন্তু মা বাবার সাথেই থাকবে, এবং যতটা আর কি মিনিমাম হ্যান্ডলিং করা যায়, যত আর কি কম বাচ্চাকে নাড়াঘাটা করা যায় সেটা দেখতে হবে। এবং যখনই বাচ্চাকে ধরবেন, সবসময় কিন্তু বাড়ির ভেতরে যখন থাকবেন, আপনারা ঘুরবেন, অভিভাবকরা যারা ঘুরবেন, সবসময় যেন মাস্ক ব্যবহার করেন। ঠিক আছে, এবং বাচ্চাকে যখন ধরবেন ভালো করে হাত স্যানিটাইজ করে সাবান দিয়ে ভালো করে বাচ্চাটাকে ধরবেন। এবং মাদেরকে বলবো যখন স্তন্যপান করবেন তখন কিন্তু মাস্ক যেন সবসময় পরিহিত থাকে, সবসময় মাস্ক পরে যেন তাদেরকে যেন দেখাশোনা করা হয়, কোভিড পজিটিভ হয়ে থাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আমাদের খাস খবর বাংলা ওয়ানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুদের বলি, আপনারা যদি ডাক্তারবাবুর কাছ থেকে অনলাইন পরিষেবা বা ফোনের মাধ্যমে আপনাদের নিজেদের প্রশ্ন করতে চান, অবশ্যই ডাক্তারবাবুর সাথে আপনারা দেখা করতে পারেন, আপনাদের সুবিধা অসুবিধার কথা বলতেই পারেন। ডাক্তারবাবু তো বললেন সবসময় আপনাদের পাশে থাকছে।
পশ্চিমবঙ্গ তথা পুরুলিয়া তথা রঘুনাথপুরে যে সমস্ত কোভিড যোদ্ধারা জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছেন, খাস খবর বাংলা ওয়ানের তরফ থেকে জানাই অনেক অনেক সম্মাননা, অনেক অনেক অভিনন্দন। আপনারা কাজ করে যান, ঈশ্বর আমাদের পাশে রয়েছে, মন আমাদের শক্ত করতে হবে। অবশ্যই মাস্ক পরুন, হাত স্যানিটাইজ করুন, করোনা আতঙ্ক মুক্ত রাখুন এবং মাস্ক অবশ্যই নাকের উপরে। কথা বলার জন্য আমি মাস্ক নিচে নামিয়ে রেখেছিলাম, যেটা নৈবচ ডাক্তারবাবুর পাশে বসে আছি বলেই এই সাহসটা পেলাম। কিন্তু যখনই বাইরে যাব মাস্ক কিন্তু নাকের উপরে এবং অবশ্যই মাস্ক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দেখতে থাকবেন খাস খবর বাংলা ওয়ান। নমস্কার। অম্বিকা মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ড। সম্পর্ক ফোন নাম্বার 7679367912।